ইতিহাসে কিছু মানুষ থাকে যাদের জীবন শুধু তাদের নিজের গল্প নয়, বরং পুরো সমাজের চিন্তা, রাজনীতি এবং মিডিয়ার গঠন বদলে দেয়। ডোনাল্ড ট্রাম্প এমনই একজন মানুষ। তিনি শুধু একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট নন, তিনি একজন ব্যবসায়ী, একজন মিডিয়া পার্সোনালিটি, একজন রিয়েল এস্টেট বিল্ডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি অ্যাটেনশন ড্রিভেন এরার প্রতীক। তার জীবনকে বোঝা মানে শুধু একজন মানুষের গল্প জানা নয়, বরং আধুনিক পৃথিবীতে কিভাবে জনপ্রিয়তা, মিডিয়া এবং ক্ষমতা একসাথে কাজ করে তা বোঝা। জন্ম এবং পারিবারিক প্রভাব। ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে নিউ ইয়র্কের কুইন্স এলাকায়। তার পরিবার ছিল সরাসরি রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল ও কঠোর ব্যবসায়ী, যিনি মূলত মিডল ক্লাস হাউজিং প্রজেক্টস তৈরি করতেন এবং ধীরে ধীরে একটি বড় রিয়েল এস্টেট এম্পায়ার গড়ে তোলেন। ছোটবেলা থেকেই ডোনাল্ড ট্রাম্প ব্যবসার পরিবেশের মধ্যে বড় হন। তার চারপাশে সবসময় ছিল কনস্ট্রাকশন, নেগোসিয়েশন, প্রফিট মার্জিন এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং। এই পরিবেশ তার মানসিকতায় একটা জিনিস খুব দ্রুত স্থাপন করে দেয়: দ্যাট সাকসেস ইজ মেজার্ড বাই সাইজ, ভিজিবিলিটি অ্যান্ড ডমিনেন্স। তিনি ছোটবেলা থেকেই সাধারণ চিন্তাভাবনার মানুষ ছিলেন না। তার মধ্যে ছিল প্রতিযোগিতার প্রবল মানসিকতা। স্কুলে তিনি সবসময় নিয়ম মানার চেয়ে নিজের মতো করে কাজ করতে বেশি আগ্রহী ছিলেন। এই আচরণের কারণে তাকে অনেক সময় ডিসিপ্লিন প্রবলেম হিসেবে দেখা হতো, কিন্তু একই সাথে তার মধ্যে লিডারশিপ টেন্ডেন্সি ছিল খুব শক্তিশালী। পার্সোনালিটি ফরমেশন। ডোনাল্ড ট্রাম্পের পার্সোনালিটি তৈরি হয় তিনটি প্রধান জিনিস দিয়ে। প্রথমত, তার বাবার কঠোর শাসন; দ্বিতীয়ত, মিলিটারি স্কুলের ডিসিপ্লিন সিস্টেম; এবং তৃতীয়ত, কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট। তার বাবা তাকে শিখিয়েছিলেন যে জীবনে টিকে থাকতে হলে কঠোর হতে হবে, আবেগের চেয়ে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, এবং হার মানা কখনোই গ্রহণযোগ্য নয়। এই শিক্ষা তাকে একটি ভেরি অ্যাগ্রেসিভ মাইন্ডসেট দেয়। পরবর্তীতে তাকে মিলিটারি স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি শেখেন শৃঙ্খলা, হায়ারার্কি এবং অথরিটি স্ট্রাকচার। কিন্তু একই সাথে তিনি শেখেন কিভাবে প্রেশারের মধ্যে সার্ভাইভ করতে হয় এবং কিভাবে নিজের অবস্থান শক্ত করতে হয়। এই দুই ধরনের পরিবেশ মিলিয়ে তার পার্সোনালিটি তৈরি হয়, একদিকে ডিসিপ্লিনড, অন্যদিকে হাইলি কম্পিটিটিভ এবং রিস্ক টেকিং। রিয়েল এস্টেট জগতে প্রবেশ। কলেজ শেষ করার পর ডোনাল্ড ট্রাম্প পারিবারিক ব্যবসায় যোগ দেন, কিন্তু তিনি ছোট আকারের প্রজেক্টস নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তার লক্ষ্য ছিল নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভিজিবল রিয়েল এস্টেট ডেভেলপার হওয়া। তিনি ম্যানহ্যাটনে প্রবেশ করেন, যেখানে কম্পিটিশন ছিল অত্যন্ত কঠিন। এখানে সফল হতে শুধু টাকা থাকলেই হয় না, দরকার ভিশন, নেগোসিয়েশন স্কিল এবং বোল্ড ডিসিশন মেকিং। তিনি ধীরে ধীরে বড় বড় প্রকল্প শুরু করেন: হোটেলস, কমার্শিয়াল বিল্ডিংস, লাক্সারি টাওয়ার্স। তার সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠে ট্রাম্প টাওয়ার, যা শুধু একটি বিল্ডিং ছিল না, বরং একটি ব্র্যান্ডিং স্টেটমেন্ট ছিল। এই সময় তিনি একটি গুরুত্বপূর্ণ ধারণা বুঝে যান, যে নাম নিজেই একটি অ্যাসেট হতে পারে। এই ধারণা পরবর্তীতে তার পুরো ক্যারিয়ার পরিবর্তন করে দেয়। তিনি ট্রাম্প নামকে শুধু একটি ফ্যামিলি আইডেন্টিটি হিসেবে না রেখে একটি লাক্সারি ব্র্যান্ডে পরিণত করেন। সফলতা, সম্প্রসারণ এবং জনমানসে মূর্তি। ১৯৮০-র দশকে ডোনাল্ড ট্রাম্প দ্রুত ফেম এবং ওয়েলথ অর্জন করতে শুরু করেন। মিডিয়াতে তার উপস্থিতি বাড়তে থাকে। তিনি শুধু বিজনেসম্যান হিসেবে নয়, একজন সেলিব্রিটি হিসেবে পরিচিত হতে শুরু করেন। এই সময় তিনি ক্যাসিনোজ, হোটেলস এবং লাক্সারি প্রজেক্টসে ব্যাপকভাবে ইনভেস্ট করেন। তার লাইফস্টাইল, তার ইন্টারভিউজ এবং তার বোল্ড পার্সোনালিটি তাকে মিডিয়া ফ্রেন্ডলি ফিগার বানিয়ে দেয়। মানুষ তাকে শুধু একজন ডেভেলপার হিসেবে না দেখে একজন লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি হিসেবে দেখতে শুরু করে। আর্থিক সংকট এবং পতনের সময়। যদিও তার রাইজ দ্রুত ছিল, তার পতনও ছিল ততটাই ড্রামাটিক। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তার বিজনেস এম্পায়ার বড় ধরনের ফাইন্যান্সিয়াল প্রেশারে পড়ে। ক্যাসিনোজ এবং অন্যান্য প্রজেক্টস প্রফিট জেনারেট করতে ব্যর্থ হয়। তার উপর আসে বিশাল ডেট প্রেশার, যা বিলিয়নস অফ ডলার্স পর্যন্ত পৌঁছে যায়। এই সময় অনেক মিডিয়া তাকে ফেইল্ড বিজনেসম্যান হিসেবে চিহ্নিত করে। কিন্তু এখানে ট্রাম্পের আরেকটি দিক দেখা যায়: রেজিলিয়েন্স। তিনি সম্পূর্ণ কোল্যাপস না করে লিগ্যাল রিস্ট্রাকচারিং, নেগোসিয়েশন এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল মুভস ব্যবহার করে নিজের এম্পায়ারকে টিকিয়ে রাখেন। এই পর্যায়ে তিনি শেখেন কিভাবে লসকে সার্ভাইভাল স্ট্র্যাটেজিতে রূপান্তর করা যায়। মিডিয়া ট্রান্সফরমেশন। ২০০০ দশকে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ নতুন একটি আইডেন্টিটি তৈরি করেন। তিনি রিয়ালিটি টেলিভিশনে প্রবেশ করেন দি অ্যাপ্রেন্টিস নামের শো দিয়ে। এই শো তাকে একটি নতুন ধরনের ফেম দেয়। তার ফেমাস ক্যাচফ্রেজ "ইউ আর ফায়ার্ড" শুধু একটি ডায়লগ ছিল না, এটি একটি কালচারাল সিম্বল হয়ে ওঠে। এই সময় থেকে তিনি শুধু বিজনেসম্যান থাকেন না, বরং একজন মিডিয়া ড্রিভেন পার্সোনালিটিতে পরিণত হন। এখানে তার সবচেয়ে বড় স্কিল দেখা যায়:
অ্যাটেনশন ক্যাপচার করার ক্ষমতা। রাজনৈতিক প্রবেশের ভিত্তি। ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে মিডিয়া ইনফ্লুয়েন্স এবং পাবলিক অ্যাটেনশন শুধু এন্টারটেইনমেন্টে সীমাবদ্ধ নয়, এটি রাজনীতিতেও বিশাল শক্তি। তিনি পলিটিক্যাল কমেন্ট্রি দিতে শুরু করেন এবং গ্র্যাজুয়ালি পাবলিক ডিসকোর্সে অংশ নিতে থাকেন। তার বক্তব্য সবসময় ডিরেক্ট, কন্ট্রোভার্সিয়াল এবং ইমোশনালি চার্জড ছিল। এই স্টাইল তাকে একদিকে পপুলার করে তোলে, অন্যদিকে বিতর্কিতও করে। ডোনাল্ড ট্রাম্পের গল্প শুধু ব্যবসার গল্প না, এটা আধুনিক যুগে ক্ষমতার সংজ্ঞা কিভাবে বদলে গেছে তার গল্প। একসময় যাকে সবাই রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে চিনত, সেই মানুষটাই ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মঞ্চে প্রবেশ করল। কিন্তু এই প্রবেশ হঠাৎ হয়নি, এটা ছিল দীর্ঘ সময়ের তৈরি হওয়া একটি সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন। পার্ট 8, পলিটিক্সে প্রথম আগ্রহ, আর্লি সিগন্যালস। ডোনাল্ড ট্রাম্প প্রথমে সরাসরি রাজনৈতিকবিদ ছিলেন না, কিন্তু ১৯৮০-র শেষ দিক থেকেই তিনি পাবলিক ওপিনিয়ন নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি ইন্টারভিউজে বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে মন্তব্য করতেন, ট্যাক্স, ফরেন পলিসি, আমেরিকাস গ্লোবাল রোল ইত্যাদি। এই সময় তার মধ্যে একটি জিনিস পরিষ্কার হয়ে যায়, তিনি শুধু বিজনেস করতে চান না, তিনি ইনফ্লুয়েন্স করতে চান পুরো সিস্টেমকে। তার বক্তব্য সবসময় ছিল সিম্পল কিন্তু প্রভোকেটিভ। এই স্টাইল তাকে মিডিয়ার অ্যাটেনশন এনে দেয়। পার্ট 9, পাবলিক পার্সোনা তৈরি হওয়া। ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে একজন পাবলিক ফিগার হয়ে ওঠেন। ১৯৯০-২০০০ সময়কালে তিনি নিউজপেপার্স, টিভি শোজ, ইন্টারভিউজে নিয়মিত উপস্থিত থাকতেন। তার পার্সোনালিটি ৩টি প্রধান দিক তখন স্পষ্ট হয়: আত্মবিশ্বাসী এবং কখনো অপোলজেটিক না, কন্ট্রোভার্সি তৈরি করতে ভয় পান না, নিজের ইমেজ কন্ট্রোল করতে দক্ষ। এই ৩টি জিনিস তাকে অন্য বিজনেস লিডার্সদের থেকে আলাদা করে দেয়। পার্ট 10, মিডিয়া এম্পায়ার থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম। দি অ্যাপ্রেন্টিস শো তাকে শুধু সেলিব্রিটি বানায়নি, এটি তাকে একটি সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ দেয়। কারণ মানুষ তাকে লিডার হিসেবে দেখতে শুরু করে, অডিয়েন্স তার ডিসিশন মেকিং স্টাইল অবজার্ভ করে, অথরিটি ফিগার ইমেজ তৈরি হয়। এই সময় ট্রাম্প বুঝে যান, মিডিয়া ইজ নট জাস্ট ইনফ্লুয়েন্স, ইট ইজ পাওয়ার। পার্ট 11, ২০১৬, একটি অপ্রত্যাশিত রাজনৈতিক বিপ্লব। ২০১৫ সালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথমে অনেকেই এটাকে জোক হিসেবে নেয়, কারণ তার কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না, তিনি ট্র্যাডিশনাল পলিটিশিয়ান ছিলেন না, মিডিয়া তাকে এন্টারটেইনার হিসেবে দেখত। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো প্রমাণিত হয়। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। তার ক্যাম্পেইন ছিল খুব আলাদা: সিম্পল স্লোগানস, ইমোশনাল মেসেজিং, ডিরেক্ট কমিউনিকেশন, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ন্যারেটিভ। তার ফেমাস লাইন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এই লাইন শুধু স্লোগান ছিল না, এটা ছিল একটি ইমোশনাল ট্রিগার। সাইলেন্ট ভোটার্স ইফেক্ট। ডোনাল্ড ট্রাম্প এমন একটি ভোটার বেস তৈরি করেন যাদের অনেকেই আগে পলিটিক্যাল সিস্টেম থেকে দূরে ছিল। তিনি তাদের মনে একটি ধারণা তৈরি করেন, সিস্টেম তাদের জন্য কাজ করছে না, পরিবর্তন দরকার। এই সাইকোলজিক্যাল শিফট ইলেকশন আউটকাম বদলে দেয়। পার্ট 12, ২০১৬ ইলেকশন শক। ২০১৬ সালের ইলেকশন পুরো বিশ্বকে অবাক করে দেয়। মেইনস্ট্রিম মিডিয়া, পোলস, অ্যানালিস্টস অনেকেই ভাবছিল তিনি হারবেন, কিন্তু ফলাফল উল্টো হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই ঘটনা মডার্ন পলিটিক্যাল হিস্ট্রির সবচেয়ে বড় সারপ্রাইজেসের একটি হিসেবে গণ্য হয়। পার্ট 13, প্রেসিডেন্সি বিগিনস, পাওয়ার ভার্সেস প্রেশার। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে। তার পলিসি অ্যাপ্রোচ ছিল আমেরিকা ফার্স্ট স্ট্র্যাটেজি, স্ট্রিক্ট ইমিগ্রেশন কন্ট্রোল, ট্রেড রিনেগোসিয়েশন, গ্লোবাল অ্যালায়েন্সেস পুনর্বিবেচনা। এই সব মিলিয়ে গ্লোবাল জিওপলিটিক্স নতুন রূপ নেয়। পার্ট 14, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট। তার প্রেসিডেন্সি শুধু আমেরিকাতে সীমাবদ্ধ ছিল না। চায়নার সাথে ট্রেড ওয়ার, ইউরোপের সাথে নেটো চাপ, মিডল ইস্ট পলিসিস পরিবর্তন। এই সব মিলিয়ে গ্লোবাল জিওপলিটিক্স নতুন রূপ নেয়। পার্ট 15, কন্ট্রোভার্সি অ্যান্ড ডিভিশন। তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ডাইভার্সিটি অফ ওপিনিয়ন। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়: সাপোর্টার্স, স্ট্রং লিডারশিপ, ইকোনমিক গ্রোথ ফোকাস, আউটসাইডার পার্সপেক্টিভ; ক্রিটিক্স, পোলারাইজিং রেটরিক, ইনস্টিটিউশনাল টেনশন, মিডিয়া কনফ্লিক্ট। এই বিভাজন মডার্ন আমেরিকাকে আরও রাজনৈতিকভাবে পোলারাইজ করে তোলে। পার্ট 16, ২০২০ ইলেকশন অ্যান্ড ডাউনফল মোমেন্ট। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচনে দাঁড়ান, কিন্তু তিনি পরাজিত হন। এই পরাজয়ের পর আসে লিগ্যাল ডিসপিউটস, পাবলিক প্রোটেস্টস, পলিটিক্যাল কন্ট্রোভার্সিজ, মিডিয়া ব্যাটলস। তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। পার্ট 17, ট্রাম্প ফেনোমেনন এক্সপ্লেইনড।
ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র একজন রাজনৈতিকবিদ নন, তিনি একটি ফেনোমেনন। তার মাধ্যমে মডার্ন ওয়ার্ল্ড শিখেছে অ্যাটেনশন ইকোনমি রাজনীতি বদলে দিতে পারে, মিডিয়া প্রেজেন্স ভোটকে ইনফ্লুয়েন্স করতে পারে, পার্সোনালিটি আইডিওলজির চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। পার্ট 18, গ্লোবাল লেগাসি ইম্প্যাক্ট। তার ইনফ্লুয়েন্স শুধু আমেরিকাতে সীমাবদ্ধ নয়, তার স্টাইল ইন্সপায়ার করেছে পপুলিস্ট লিডার্সকে, মিডিয়া ড্রিভেন পলিটিক্সকে, কমিউনিকেশন স্ট্র্যাটেজিসকে। বিশ্ব রাজনীতি আরও ইমোশনাল এবং মিডিয়া সেন্ট্রিক হয়ে গেছে। আউট্রো, একটি নাম যা ইতিহাসে থাকবে। বন্ধুরা, তুমি ডোনাল্ড ট্রাম্পকে যেভাবেই দেখো, একটি সত্য অস্বীকার করা যায় না, তিনি ইতিহাস পরিবর্তন করেছেন। ডোনাল্ড ট্রাম্প আমাদের শেখান লিডারশিপ এখন শুধু পলিটিক্স না, এটা মিডিয়া প্লাস সাইকোলজি প্লাস ব্র্যান্ডিং।